আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সংবিধানের সংশোধন পুনর্লিখন আর সংশোধন নাকি পুনর্লিখন 24-এ গণ অভ্যুত্থানের অন্তর্নিহিত প্রত্যয়। আমি এখানে আহ সম্মানিত যারা সাংবাদিক, আমার সম্মানিত সহকর্মীবৃন্দ আছেন উপস্থিত এবং আমার স্নেহভাজন ছাত্রছাত্রী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে যারা আসছেন তাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকের এই যে থিম সেটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আহ এই বছরের যে 24-এর গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দাবি উঠেছে যে সংবিধান, যে বর্তমান সংবিধান 72 সনে প্রণীত হয়েছিল মহান মুক্তিযুদ্ধের পরে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম 71-এর পরে, এবং তার পরিপ্রেক্ষিতে 72-এ যে সংবিধান প্রণীত হয়েছিল সেটি ক্রমান্বয়ে এখন এই সংবিধানের বয়স অলরেডি 53 বছর হয়ে গেছে। তো এর ভিতরে অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে আর কি। তবে অ্যামেন্ডমেন্ট গুলো হলেও সেই অ্যামেন্ডমেন্ট গুলো কতটুকু যৌক্তিক ছিল, সেই অ্যামেন্ডমেন্ট গুলো কতটুকু জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, নাকি সময়ে সময়ে যারা শাসক সৃষ্টি ছিল তাদের ইচ্ছা প্রতিফলন ঘটেছে, সবকিছু মিলে সংবিধানের যে অরিজিনাল ভাষণ ছিল 1972, সেই 72-এর ভাষণে কিন্তু এখন আমরা নাই। তো এবং এই সর্বশেষ যেটা সংশোধন হয়েছে 17তম সংশোধনী, এর আগে যেটা হচ্ছে 16তম সংশোধনী। আপনারা জানেন যে 16তম সংশোধনী জুডিশিয়াল যে ইন্ডিপেন্ডেন্স বিষয় ছিল, এবং এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি এই কারণেই যে বেশ কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে কিন্তু আমাদের ভিতরে তর্ক আছে এবং এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। প্রেক্ষাপটে আমরা যে সংবিধানের সংশোধনের কথা বলা হচ্ছে সেটা অত্যন্ত যৌক্তিক এই কারণে যে 1912 সনে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যে অ্যামেন্ডমেন্ট গুলো আনা হয়েছে সেটা কিন্তু বিশেষ করে আর্টিকেল 7.2 সেখানে বলা হয়েছে যে সংবিধান কিছু কিছু বিষয় বেসিক স্ট্রাকচার সেগুলো দুষ্পরিবর্তনীয় এবং সেগুলো কোনোভাবেই অ্যামেন্ডমেন্ট করা যাবে না। এবং বিশেষ করে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসি, তারপর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে যে সংবিধান কিন্তু একটা লিভিং ডকুমেন্ট, এবং এটি কিন্তু সবসময় জাতির আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে বিভিন্ন পরিবর্তন চেঞ্জিং সার্কামস্টেন্সেসে এটা পরিবর্তন হতে পারে, কিন্তু সেই পরিবর্তনের পথটা রুদ্ধ করা হয়েছে আর্টিকেল 7 তো এখানে আমার মনে হয় যে একটা পরিবর্তন দরকার, কারণ আমরা যে কোনো পরিবর্তন আইন কিন্তু মানুষের জন্য, এবং মানুষের জন্য কিন্তু প্রয়োজন হতে পারে, মানে সংবিধান সহ যে কোনো আইনের পরিবর্তন হতে পারে। সেই প্রেক্ষাপট থেকে চিন্তা করলে আমরা যদি দেখি যে 72-এর যে অরিজিনাল সংবিধান ছিল সেখান থেকে পরবর্তীতে যে সমস্ত সংসদের এসছে সবসময় কিন্তু সেগুলো জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তো একই ধারাবাহিকতায় পঞ্চদশ সংশোধনীতে বেশ কিছু পরিবর্তন যেগুলো ওই সময় জন আকাঙ্ক্ষার ঘটেনি, এবং সংবিধানের যে ডেভেলপমেন্ট মানে একটা সংবিধান ইভলিউশন হতে পারে, ফিউচার ডেভেলপমেন্ট, ফিউচার ইভলিউশনকে যুক্ত করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যেমন আমাদের ফান্ডামেন্টাল রাইটস যে চ্যাপ্টারে আছে, এই ফান্ডামেন্টাল রাইটসের ভিতরে অনেকগুলো রাইটস কিন্তু আমরা এখন ইনক্লুড করতে পারি, তো রাইট টু হ্যাভ এ সেফ এনভায়রনমেন্ট, তাই না? এটি পৃথিবীর প্রায় 60-এর মতো দেশের সংবিধানে এটা অ্যামেন্ডমেন্ট করে এটা যুক্ত করেছে, কিন্তু আমাদের সংবিধানে কিন্তু এই ধরনের কোনো রাইট নেই। কাজে আমরা যদি এই ধরনের একটা রাইট নিয়ে ফিউচারে যদি আমরা ইনক্লুড করতে চাই সেটা কিন্তু ওপেন থাকার দরকার ছিল। শুধুমাত্র রাইট টু নিরাপদ পরিবেশ পাওয়ার অধিকার নেই, এই ধরনের আরো অনেক অধিকার আছে যেগুলো কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের সংবিধানে ধীরে ধীরে এগুলো কিন্তু এটি ইনক্লুডেড হচ্ছে, অন্তর্ভুক্ত হচ্ছে। এখন এই আর্টিকেল 7
সেভেনের যে অনুচ্ছেদ মানে 2 নম্বর ক্লজ অনুযায়ী এই ধরনের পরিবর্তনকে বলা হচ্ছে তার এই ধরনের পরিবর্তন করা যাবে না। তো সেই হিসেবে মনে করি যে আজকের এই পঞ্চদশ সংশোধনীর আর্টিকেল 7 যেভাবে পরিবর্তন করা হয়েছে এটি একেবারেই জন আকাঙ্ক্ষার সাথে যায় না এবং এটি পরিবর্তন দরকার। আরেকটা বিষয় যদি খেয়াল করেন, আর্টিকেল 16 সরি 16 অ্যামেন্ডমেন্ট যেটি মানে যে অ্যামেন্ডমেন্টের আগের বিষয় ছিল যে বিচারকদের যদি কোনো বিচারকের যদি অপসারণ চাওয়া হয়, সেটি সিস্টেম ছিল যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের। হ্যাঁ, 1972 সংবিধানে পার্লামেন্টের হাতে ছিল, তারপরে এটা চেঞ্জ করে আবার এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে দেওয়া হয়। আবার সেটাকে চেঞ্জ করে যখন মানে বলা হয়েছে যে এটা পার্লামেন্টের হাতে ক্ষমতা দেওয়া হবে, তো এটাকে আবার চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সেই ইয়েটা এখনো পেন্ডিং আছে অ্যাফিডেভিট হিসেবে। এখন পেন্ডিং থাকার পরেও এটা কিন্তু আইনগত জটিলতা আছে আর কি। ঠিক আছে, তো এখন এই যে একটা মানে জগাখিচুড়িমূলক অবস্থা, তো সেখানে যদি ক্ষমতাটা পার্লামেন্টের কাছে দেওয়া হয় বিচারকের অপসারণ, তো সেক্ষেত্রে বিচারকের অপসারণে পার্লামেন্টের যারা যে কমিটি করবে তারা কতটুকু নিরপেক্ষ, তাই না? তারা কিভাবে এখানে তদন্ত করবে, তদন্তই বা কারা কিভাবে করবে, সে সমস্ত কিন্তু অবশ্যই, কারণ পার্লামেন্টের যারা থাকে যারা মেম্বার্স অফ পার্লামেন্ট তারা একসাথে কিন্তু রুলিং পার্টিরও মানে সদস্য। সুতরাং আমরা সংবিধানের যে একটা অন্যতম প্রিন্সিপল সেপারেশন অফ পাওয়ার, দেখা যাচ্ছে এই 16 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সেপারেশন অফ পাওয়ার ডক্ট্রিনের মানে বিরুদ্ধে চলে যাচ্ছে। এখন এই 16 অ্যামেন্ডমেন্টের মামলাটা পেন্ডিং আছে। তারপরে হচ্ছে একই সাথে সংবিধানে বলা হয়েছে যে রাষ্ট্র ধর্ম ইসলাম। আবার আমরা যদি দেখি যে ফান্ডামেন্টাল অফ স্টেট পলিসি, সেখানে আবার সেকুলারিজমের কথা আছে। তো বিভিন্ন ভাবে কিন্তু এখানে সংবিধানের ভিতরে অনেক ইনকনসিস্টেন্সি আছে। তো আমি মনে করি যে পুনর্লিখন না, আমরা চাই সংশোধনী। আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সেই 1776 সালের দিকে ওই সময়ে সংবিধানটা প্রণয়ন করা হয়েছিল আর কি। তারপরে কিন্তু এখন 27 বার সেটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, 27 বার 27 বার অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। একই সাথে ভারতীয় সংবিধান যেটা 1947 সনের পরে 1950 সালে আপনাকে 1 মিনিটের মধ্যে শেষ করার জন্য অনুরোধ করব। আচ্ছা, ভারতীয় সংবিধানে কিন্তু 1950 সালে যখন এটা গ্রহণ করা হয়, এরপরে কিন্তু 100 বার বেশি অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। কারণ সংবিধানের যে মূল স্পিরিট সেটাকে সমুন্নত রাখার জন্য একটা সংবিধানে বারবার অ্যামেন্ডমেন্ট আসতে পারে, নাথিং রং। তো আমার বক্তব্য হচ্ছে এই যে সংবিধান আজকে আমরা বলা হচ্ছে যে পুনর্লিখন, আমি এটা পুনর্লিখনের বিপক্ষে। আমি চাই যে সংবিধান প্রয়োজনে সংশোধন হতে পারে। কারণ আমাদের একটা কথা ভুলে রেখে চলবে না যে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতাটা পেয়েছিলাম এবং তার পরবর্তীতে সংবিধান প্রণয়ন হয়েছিল। হ্যাঁ, এবং তারও প্রেক্ষাপট হচ্ছে পাকিস্তান আমলে যে 25 বছরের শাসন শোষণের যে ফলে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে 1972 সংবিধান আমরা পেয়েছিলাম। তো সুতরাং এখানে আমাদের 72 সংবিধান একবারেই থাকবে না তা কিন্তু না। আমরা চাই যে 72 সংবিধান ফিরে 72 সংবিধান আমরা রাখতে চাই, সেটা অবশ্যই প্রয়োজনীয় হয়তো সংশোধন হতে পারে। আরেকটি বিষয় আমি এক করবো, সেটা হচ্ছে প্রক্রিয়া। এখন যেহেতু বাংলাদেশে কোনো পার্লামেন্ট নাই, সুতরাং একটা নতুন সংবিধান করতে হলে অবশ্যই একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগে এবং সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার জন্য আবার আরেকটা নির্বাচন কিংবা সেটাকে পুরনো সংসদকে রিভাইভ করার কিন্তু ক্ষমতা বর্তমানে নাই, সংবিধানে দেওয়া হয়। সুতরাং এখানে সাংবিধানিক জটিলতাও তৈরি হবে। আমরা যদি একটা নতুন সংবিধান করতে চাই, সেখানে কিন্তু অনেক আইনগত জটিলতা আছে, যেটি হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্টের সেই কিন্তু এখতিয়ার নাই। সুতরাং আইনগত এবং আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা
দুই রাজনৈতিক এবং আইনগত দুই প্রেক্ষাপট থেকেই আমার বক্তব্য হচ্ছে আমরা সংবিধান প্রয়োজনীয় সংশোধন হোক, সেখানে আমরা পুনর্লিখন বর্তমানে চাচ্ছি না। এটি আমার বক্তব্য। পরবর্তীতে আপনারা যদি মনে করেন যে আরো বিভিন্ন রূপরেখা কিভাবে কি কি বিষয়ে আনা উচিত সেই বিষয়ে আমি আজ পরে আলোচনা করব। ধন্যবাদ।